প্রথম দুটো সেশনে আমরা একটা সিবিএলএম নিয়ে আলোচনা শেষ করেছি। আপনাদেরকে ছোট একটা কাজ দিয়েছিলাম, আপনারা সেই কাজটা অনেকে করে গ্রুপে পাঠিয়েছেন, সেটাও দেখেছি। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের দ্বিতীয় সিবিএলএম, যেটা হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, হ্যাঁ, এইটার উপরে যে পড়াশোনা করা দরকার সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, গত লাস্ট সেশনে আমাদের যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে ওয়ার্ক এফেক্টিভলি ইন বাংলাদেশ টিবিএড সেক্টর। এটা নিয়ে আমরা দুটো সেশন করেছি। কোন একজনের মাইক্রোফোন অন আছে, একটু যদি ক্লোজ করেন, শব্দ আসছে। আচ্ছা, এটা নিয়ে আমরা দুটো সেশন নিয়ে আলোচনা করেছি, 2 ঘন্টা, এবং আপনারা আপনাদের নিজ নিজ অকুপেশনের সিএস ডাউনলোড করে সেটাকে আপনার ওয়ার্ডে কনভার্ট করেছেন। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি দ্বিতীয় নম্বর সিবিএলএম, যেটা সেফটি নিয়ে। তো সেখানে 4টা মোট লার্নিং আউটকাম আছে। তার একটা হচ্ছে আইডেন্টিফাই, কন্ট্রোল অ্যান্ড রিপোর্ট ওয়াশ ইস্যুস রিলেটিং টু ইমিডিয়েট ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ ওয়াশ ইস্যুকে, অকুপেশনাল সেফটি, হেলথ, এই এরপরে হ্যাজার্ড, এগুলোকে আইডেন্টিফাই করতে পারা, কন্ট্রোল করতে পারা, রিপোর্ট করতে পারা, এগুলো শিখবো আজকে আমরা। সেই সাথে কন্ডাক্ট ওয়ার্ক সেফটি, নিরাপদে কাজ করার পদ্ধতি শিখব। এরপরে ফলো এমার্জেন্সি রেসপন্স প্রসিডিউর, এমার্জেন্সিতে আমরা কিভাবে রেসপন্সের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা উচিত সেগুলো আমরা শিখব। আর সেই সাথে আছে হচ্ছে মেনটেন অ্যান্ড ইমপ্রুভ হেলথ অ্যান্ড সেফটি ইন ওয়ার্কপ্লেস। আমরা যে সেফটি ম্যানেজ করি, ইউজ করি, ব্যবহার করি, সেগুলো আমরা ব্যবহার তো করছি, আরও উন্নত বা ইমপ্রুভ করার চেষ্টাও করব। তো এটা করার জন্য আমাদের প্রথমে জানা দরকার হচ্ছে আমরা কাজটা করি কোথায়। আমরা সাধারণত কোন এক জায়গায় কাজ করি, হ্যাঁ, আর যেখানেই আমরা যে কাজ করি সেইটাকে এই সিবিটি এর ভাষায় বলা হয় ওয়ার্ক প্লেস। সংজ্ঞায় বলা হচ্ছে ওয়ার্ক প্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশনস, অর্থাৎ যেখানে আমরা আমাদের অকুপেশন প্র্যাকটিস করি সেটা আমাদের জন্য ওয়ার্ক প্লেস। মানে ওয়ার্ক প্লেস ভ্যারাইটিস হতে পারে। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইন্ডাস্ট্রিতে তাদের এই কাজের যে ওয়ার্কিং ফ্লোর সেটা তাদের ওয়ার্ক প্লেস। কেউ আছে ওয়ার্কশপে কাজ করে, তার দোকানটাই তার ওয়ার্ক প্লেস। আমরা আমাদের ইনস্টিটিউটে আমাদের ট্রেনিং ডেলিভারি দিই, তো ট্রেনিং ডেলিভারির ওই ল্যাব যেটা আছে ওইটাই আমার জন্য ওয়ার্ক প্লেস। এভাবে করে যে যেখানে যাই কাজ করছে সেই কাজের জায়গাটাই তার ওয়ার্ক প্লেস, সেই জায়গাটা নিয়েই আমাদের কনসার্ন। তো সেই ক্ষেত্রে এই ওয়ার্ক প্লেসে যে ঘটনাগুলো ঘটে, ওয়ার্ক প্লেসে কাজ করতে গেলে কোনো না কোনোভাবে আমাদের কোনো ক্ষতির ব্যাপার থাকতে পারে, সেটা নিয়েই একটা বিষয়, সেটা হচ্ছে হ্যাজার্ড এবং রিস্ক। এই দুইটা শব্দ আমাদের একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, এখানে হ্যাজার্ডের সংজ্ঞা দেয়া আছে, রিস্কেরও সংজ্ঞা দেয়া আছে, খেয়াল করে দেখেন। এখানে আছে এ হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট কুড কজ হার্ম টু হিউম্যান অর প্রপার্টি, অর্থাৎ যা কিছু হতে পারে সেটা যদি আমাদের মানুষের অথবা সম্পদের ক্ষতি করার বা ক্ষতির কারণ হয়, কোনো কিছু এরকম যা কিছু আমাদের সামনে আসে যেটা আমাদের মানুষ অথবা সম্পদ এটার ক্ষতি করতে পারে, এই টাইপের সকল কিছুকে আমরা এক কথায় হ্যাজার্ড বলবো। অথবা আরেকটা সংজ্ঞা হচ্ছে হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট ক্যান হার্ট ইউ অর মেক ইউ ইল, অর্থাৎ হ্যাজার্ড এমন কিছু যেটা আপনাকে আঘাত করতে পারে এবং আপনাকে অসুস্থ করে দিতে পারে। তাহলে এই ধরনের, অর্থাৎ সহজ কথায় যদি বাংলায় বুঝতে চাই, কোনো এক জায়গায় কাজ করতে যাচ্ছেন, সেই পরিস্থিতিতে, সেই পরিবেশে, সেই পজিশনে, সেই জায়গায় যা আপনার কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে, আপনার সম্পদের ক্ষতি করতে পারে, এই টাইপের সকল কিছুকেই আমরা এক কথায় হ্যাজার্ড বলছি। আচ্ছা, তাহলে রিস্কটা কি? রিস্ক এবং হ্যাজার্ড এই দুইটা কাছাকাছি শব্দের কারণে আমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারি। দেখেন, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে রিস্কে দুইটা জিনিসের কম্বিনেশন লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে
হ্যাজার্ডের চান্স আছে কিনা, দি চান্স দ্যাট হ্যাজার্ড উইল কজ, অর্থাৎ হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি নাই, এই ক্ষতি হওয়ার সম্ভাবনা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে হাউ সিরিয়াস দ্যাট হার্ম কুড বি, অর্থাৎ ক্ষতির মাত্রাটা কি। সহজ বাংলায় বলতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং যদি সম্ভাবনা থাকে সেটা কোন মাত্রার ক্ষতি হতে পারে। এই দুইটা যদি আমরা কম্বাইন করি, একসাথে করি, তখন সেটাকে আমরা বলতেছি রিস্ক। তাহলে হ্যাজার্ড হচ্ছে শুধু ক্ষতির কারণ, আর রিস্ক হচ্ছে ক্ষতির সম্ভাবনা প্লাস হচ্ছে ক্ষতির মাত্রা। এই দুইটা একসাথে বললে তখন সেটাকে আমরা বলছি রিস্ক। উদাহরণস্বরূপ যদি বলা হয় যে আমরা যখন রিস্ক বলতে চাই, সাপোজ আপনার ফ্লোরটা একটু পিচ্ছিল, তাহলে এটা নিঃসন্দেহে এটা হচ্ছে একটা হ্যাজার্ড। এবং পিচ্ছিলে কি সম্ভাবনা আছে, এই পিচ্ছিল ফ্লোরের কারণে আপনি পিছলে পড়ে যেতে পারেন, তার মানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো ফ্লোরে যদি আপনি পিছলে পড়ে যান, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে, হতে পারে যে আপনি আহত হতে পারেন, আপনার মাথা ফেটে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, এই টাইপের। কিন্তু ফ্লোরে আছাড় খেয়ে আপনি মরে যাবেন এটা কিন্তু কেউ মানবে না। তার মানে এই টাইপের যে ক্ষতির মাত্রা, আমরা ক্ষতির মাত্রাগুলোকে তিন ভাগে ভাগ করি। হ্যাঁ, সেটা একটা হয় হাই রিস্কের লেভেল, যেটা একটা হাই হয়, একটা মিডিয়াম হয়, একটা লো হয়। তো হাই মানে হচ্ছে যেটাতে মানুষ মারা যেতে পারে, আর লো হচ্ছে যেটাতে শুধু ডিসকমফোর্ট হতে পারে, কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার সুযোগ নাই। আর মিডিয়াম হচ্ছে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারেন, আহত হতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে স্লিপারি ফ্লোর যেটা আপনার ওয়ার্ক প্লেসের ভিতরে আছে, এটা এখন আমাদের রিস্কের লেভেল হচ্ছে লো, সরি মিডিয়াম, যেহেতু আপনি পরে আহত হতে পারেন। বাট সেম ফ্লোরটা যদি আপনার টপ ফ্লোর হতো, ছাদের উপরের ফ্লোর হতো, এবং এটা যদি একদম ছাদের পাশে হতো, তাহলে এইখানে যদি আপনি পিছলে পড়ে যেতেন, আর আপনার যদি ছাদ থেকে ছাদের সাইড দিয়ে পিছলে পড়ে মাটিতে পড়েন উপর থেকে, তাহলে তো আপনি মারাও যেতে পারেন। তার মানে একই জিনিস, একই হ্যাজার্ড, একই একই সম্ভাবনা, একটা লেভেল হতে পারে হাই, একটা লেভেল হতে পারে মিডিয়াম, একটা হতে পারে লো, এইভাবে। অর্থাৎ আমরা যখনই রিস্কের কথা বলবো, রিস্ক ম্যাট্রিক্স হিসাব করব, রিস্ক তুলনা করব, তখনই মাথায় রাখতে হবে রিস্কের সাথে একটা ক্ষতির মাত্রা থাকবে। হাই রিস্ক, লো রিস্ক অথবা মিডিয়াম রিস্ক, এগুলো আলোচনায় থাকবে। তার মানে যখনই আমরা দেখব যে কোনো জায়গায় বলা হচ্ছে যে এখানে এই লেভেল আছে, হ্যাজার্ডের লেভেল আছে, লেভেল থাকলে সেটা রিস্কের দিকে চলে যাবে। আচ্ছা, এই হ্যাজার্ড যেহেতু আমরা লার্নিং এর ক্ষেত্রে আলোচনা করছি, মেনলি আমাদের স্কোপটা হচ্ছে লার্নিং স্টেশন অথবা লার্নিং ওয়ার্কপ্লেস, আমাদের ওয়ার্কশপ, আমাদের ট্রেনিং এর জায়গা। সুতরাং আমরা এটাতে স্পেশালি লার্নারদের নিয়েই কাজ করি। আর লার্নারদের নিয়ে কাজ করার কারণে আমাদের লার্নাররা হ্যাজার্ডে পড়তে পারে, তারা হ্যাজার্ডের কারণ হতে পারে। এই কারণে লার্নারদের যে সকল বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখা দরকার এই হ্যাজার্ড ম্যানেজমেন্ট করার জন্য, হেলথ ম্যানেজমেন্ট করার জন্য, সেগুলো আমাদের একটু জানতে হবে। তো এখানে কি কি আছে লার্নারদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, এরপর অ্যাসার্টিভনেস, এনি লার্নিং অর বিহেভিয়ারাল ইস্যুস, আর হচ্ছে ফিজিক্যাল লিমিটেশনস। এর মধ্যে কিছু বোঝা খুব সহজ, যেমন ফিজিক্যাল লিমিটেশনস মানে প্রতিবন্ধী হতে পারে, হ্যাঁ, সীমাবদ্ধতা, শারীরিক সীমাবদ্ধতা যেটা। এরপরে অ্যাসার্টিভনেস যেটা দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে ভালো কাজ করার প্রবণতা, ভালো কাজ করার ইচ্ছা, এরকম অনেক লার্নারদের মধ্যে থাকে যে তারা ভালো করতে চায়, দুষ্টামি করতে চায় না। এরপরে কমিউনিকেশন স্কিল বলতে আমরা বুঝি কি, যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগের যোগ্যতা, যোগাযোগের দক্ষতা। এটা কিন্তু অনেকের অনেক টাইপের কমিউনিকেশন স্কিল থাকে। কেউ কথা বলে যোগাযোগ রক্ষা করতে পারে, কেউ এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পারে, কেউ আবার হাতে ইশারা করে পারে। হ্যাঁ, এরকম অনেকভাবেই কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি মানুষের কাছে। তো ঠিক সেই ক্ষেত্রে এই যে হ্যাজার্ড যখন আমাদের সামনে চলে আসে, একটা ঘটনা ঘটতে থাকে, সেখানে কমিউনিকেশন স্কিল যার যত ভালো, সে তত তাড়াতাড়ি রেসপন্স করতে পারে, তত তাড়াতাড়ি সে এখান থেকে উদ্ধার হতে পারে এবং অন্যকে উদ্ধার করতে পারে। এই জন্য কমিউনিকেশন স্কিল আমার কোন লার্নারের কেমন সেটা একটু যাচাই বাছাই করে দেখে রাখতে হয়। এরপরে এনি লার্নিং অর বিহেভিয়ারাল ইস্যুস, অর্থাৎ
লার্নিং এর ক্ষেত্রে এবং আচরণের ক্ষেত্রেও অনেকগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয়। বিশেষ করে আমাদের লার্নিং এ যে সকল ক্যান্ডিডেট থাকে এদের মধ্যে কিছু আছে যে খুব স্লো শিখে, কেউ খুব তাড়াতাড়ি শিখতে পারে। হুম। আবার কারো আচরণ ভালো, কারো বা একটু দুষ্টামি আছে, কেউ খুব চঞ্চল, কেউ খুব স্লো, এই টাইপের যে বিষয়গুলো আছে। যেহেতু আমাদের হ্যাজার্ড নিয়ে কথা, সুতরাং এই টাইপের আমাদের বাছাই করে রাখতে হবে যে কাকে বললে কুইক রেসপন্স পাওয়া যায়, কাকে বললে খুব সহজে শিখতে পারে। সাপোজ আপনি একটা আগুন নিয়ে যে সকল জব হয়, বিশেষ করে ওয়েল্ডিং নিয়ে বলেন বা এই কুকিং নিয়ে বলেন, সেখানে যারা খুব স্লো শিখে, তো তাদেরকে আপনি যতই শিখাচ্ছেন যেটা এইভাবে করতে হয়, সমস্যা হলে এইভাবে বন্ধ করতে হয়, ওরা তো শিখবে স্লো। তখন দেখা যাবে যে তার দ্বারা অ্যাক্সিডেন্ট হলে রেসপন্স করা কঠিন। কিন্তু যারা কুইক শিখে তাদেরকে যদি আশপাশে রাখা যায় তারা কিন্তু একটা স্টেপ নিতে পারে। অর্থাৎ লার্নারদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমার মাথায় থাকলে আমি ওই সময় ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোন কোন লার্নারকে আমি কোন কোন কাজে লাগালে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। এই জন্য তাদের এই আচরণ, তাদের বৈশিষ্ট্য আমাদের একটু মাথায় রেখে তাদেরকে একটু ক্লাসিফিকেশন করেও রাখলে ভালো হয়। আচ্ছা, এরপরে যেটা আছে, হ্যাজার্ড যদি আপনি ম্যানেজ করতে চান তাহলে আপনার যে স্ট্র্যাটেজি হবে, আপনার যে সিস্টেম পালন করতে হবে, সেই সিস্টেম সিবিটি আমাদেরকে বলে দিয়েছে যে আমরা এই সিস্টেম ফলো করে এই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের ওয়ার্ক প্লেসকে হ্যাজার্ড থেকে অনেকটাই সেভ রাখতে পারি, হ্যাজার্ড ফ্রি রাখতে পারি। সেখানে ধারাবাহিক যে কাজগুলো আছে, প্রথম হচ্ছে ডিফাইন দি ওয়াশ স্ট্র্যাটেজি। আপনার প্রতিষ্ঠানে, আপনার ওয়ার্ক প্লেসে ওয়াশের কি স্ট্র্যাটেজি আছে, কি প্রেক্ষাপট আছে, সেটাকে একটু আগে আলোচনায় নিয়ে আসা। এটা হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম তো থাকেই, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কারবার হয়। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এই গ্যাসেস নিয়ে কাজ, যেখানে গ্যাসের সিলিন্ডার থাকতে পারে, দাহ্য পদার্থ থাকতে পারে, কোনো জায়গায় আবার কেমিক্যাল ল্যাব, কোনো কোনো জায়গায় আবার গার্মেন্টস এর মেশিনপত্র, কোনো জায়গায় কম্পিউটার। হ্যাঁ, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের ল্যাব হচ্ছে, তাহলে সব জায়গায় তার স্ট্র্যাটেজি এক হবে না। তাহলে যেখানকার হ্যাজার্ড নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে চাচ্ছেন, সেই স্ট্র্যাটেজি আগে চিন্তা করেন যে কি আসলে এখানে কি হতে যাচ্ছে, কি ধরনের সিকিউরিটি লাগবে, হ্যাজার্ড কি হতে পারে। যখন আপনার এটা আলোচনা হয়ে গেল, দ্বিতীয় কাজ হচ্ছে এবার যে হ্যাজার্ডগুলো আপনি চিন্তা করলেন, আলোচনায় আসলো, মিটিংয়ে বসলেন যে আমাদের এখানে কি কি হ্যাজার্ড হতে পারে নিয়ে আলোচনা হোক। আলোচনায় আসলো যে এটা এটা লাগবে, এখানে আগুন ধরে কখনো কখনো, এখানে এই যে ওয়ালটা মাঝে মধ্যে এই পড়ে যায়। হ্যাঁ, এরকম অনেক সমস্যাগুলো হতে পারে। এদিক দিয়ে খুব আলো আসে, পাশে আবার একটা ফ্যাক্টরি আছে, সেখান থেকে শব্দ আসে। তো এই যে অনেকগুলো সমস্যা, পাশে নর্দমা আছে, দুর্গন্ধ আসে, এগুলো তো সমস্যা করে। তাহলে এগুলো আলোচনায় আসলো যে এই বিষয়গুলো আমাদের সমস্যা। তারপরে যেটা করতে হয়, এবার প্ল্যান করতে হয়, প্ল্যানিং নিতে হয় যে আমি তাহলে এই সমস্যাগুলো আমার আছে, 5টা 10টা 2টা একটা সমস্যা আছে, এই সমস্যা সমাধান কল্পে আমরা কি পদক্ষেপ নেব, এটাকে প্ল্যান হয়, পরিকল্পনা হয়। তো উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার এখানে মাঝে মধ্যে আগুন লাগে, তাহলে আপনারা প্ল্যান করলেন আগুন নির্বাপন যন্ত্র লাগবে, আর আগুন লাগলে যাতে করে সবাই সহজে বুঝতে পারে পুরো ইনস্টিটিউট, তাহলে একটা ফায়ার অ্যালার্মের সিস্টেম থাকবে। তাহলে আপনি প্ল্যানিং নিলেন যে আমরা একটা কিছু অগ্নি নির্বাপক যন্ত্র এখানে 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 সেট করব, আর আমরা একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম চালু করবো। প্ল্যানিং হলো। প্ল্যানিং হওয়ার পরে কাজটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড অপারেশন। তাহলে যেহেতু প্ল্যান করেছিলাম যে আমরা এই অগ্নি নির্বাপক যন্ত্র এই ব্যবস্থা করব, সেটা কিনা হলো, লাগানো হলো। হ্যাঁ, এরপরে এলো ফায়ার অ্যালার্ম, সেটাও লাগানো হলো। লাগানোর পরে চালু করে দেখা হলো, চালু হলো, চালু করা হলো যে মাঝে মধ্যে আগুন লাগায় টেস্ট করা হচ্ছে যে আগুন লাগলে জ্বালিয়ে এটা অ্যালার্ম বাজে কিনা। ঠিক আছে, তাহলে এভাবে করে যখন অপারেশনে গেলেন, তখন দেখা যাবে যে কিছু কিছু প্রবলেম আবার বের হতে পারে যে আমি সেট করেছি ঠিকই, সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো একটা জায়গায় যেরকম আমি চাচ্ছিলাম সেরকম হচ্ছে না, আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পাচ্ছি না। এজন্য কি করতে হয়, এটা চালু করার পরে আগে চেকিং করতে হয়। চেকিং করতে হয়, কোনো কিছু যদি সমস্যা ধরা পড়ে সেটাকে আবার কারেক্টিভ অ্যাকশন, সংশোধন করতে হয়। তাহলে এটা হচ্ছে চতুর্থ স্টেপ।
এই পর্যন্ত আসার পরে এটা মোটামুটি একটা অবকাঠামো দাঁড় হয়েছে, মানে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা অলরেডি করা হয়ে গেছে। করা হয়ে যাওয়ার পরে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা রিভিউ বা এটা নিয়ে একটা তদারকি এরকম কিছু একটা হয়, যে কাজটা হলো দেখি কি হলো। তো আপনার ইনস্টিটিউটে যদি এটা হয় তাহলে হতে পারে যে আপনার প্রিন্সিপাল একদিন ভিজিটে আসলো, এসে দেখলো যে আসলেই অ্যালার্ম চালু হয়েছে কিনা, আসলে ফায়ার এক্সটিংগুইশার স্থাপন হয়েছে কিনা। হ্যাঁ, ম্যানেজমেন্ট থেকে এটা রিভিউ করা যায়। আর সর্বশেষ হচ্ছে এই যে কাজগুলো যে আমরা করলাম, যে আমাদের হ্যাজার্ড থাকলে সেটা ডিফাইনিংয়ে আসলাম, আলোচনায় আসলাম, সেটা রোধ করার জন্য প্ল্যানিং করলাম, যে প্ল্যানিং করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী কাজ করলাম, মানে ইমপ্লিমেন্টেশন করলাম, এটা চালু অপারেশনে গেলাম, তারপরে চেক করতে থাকলাম, কোনো কিছু সমস্যা পড়লে আবার কারেক্টিভ অ্যাকশন, সংশোধনের ব্যবস্থা করলাম, এবং সবশেষে কাজটা হয়ে গেলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটাকে রিভিউ করা হলো। এই কাজটা আমরা কি করব, কন্টিনিউ এই কাজগুলো আমরা করতেই থাকবো, অর্থাৎ কন্টিনিউভাবে এই কাজগুলো, এই 5টা কাজ আমরা যদি ধারাবাহিক করতে থাকি তাহলে আমাদের এই অস স্ট্র্যাটেজি যেটা, সেটা অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। এই হচ্ছে অস ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্ট। এইভাবে অনেক সময় প্রশ্নটা আসে যে রাইট ডাউন দি এলিমেন্টস অফ অস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এইভাবে আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে খুব ইম্পর্টেন্ট যে সোর্স অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, যে আপনি হ্যাজার্ডের যে তথ্যগুলো, কি কি হ্যাজার্ড হতে পারে, কি কি ক্ষতির সম্ভাবনা এখানে আছে, সেটা আপনি কিভাবে বুঝবেন, কোন জায়গা থেকে তথ্য পাবেন, সেই তথ্যের সোর্সগুলো এখানে আছে। প্রথম সোর্স হচ্ছে পাস্ট ইনসিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্টস, পূর্ববর্তী কোনো ঘটনা বা দুর্ঘটনা যদি আপনি পর্যালোচনা করেন সেখান থেকে কিন্তু আপনি হ্যাজার্ডের তথ্য পাবেন। পূর্বে কি ঘটনা ঘটে, পূর্বে কি টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে কত লোক আহত বা নিহত হয়েছে, সেখানে কি কি জিনিসপত্র ভেঙে গেছে, পুড়ে গেছে, এই টাইপের ঘটনা যদি আপনি আলোচনা করেন, যে এটা কতবার হয়, কতদিন পর পর হয়, ওগুলো আলোচনা করলে হ্যাজার্ডের তথ্য পাওয়া যেতে পারে। এরপরে দ্বিতীয় হচ্ছে ইনপুট বাই এমপ্লয়িজ, ওখানে যারা কাজ করে। তো আমাদের ক্ষেত্রে আমাদের যে সকল লার্নার এখানে আছে, আমাদের স্টাফরা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে আমাদের ল্যাবের কি কি সমস্যা তৈরি হয় এগুলো কিন্তু আমরা, এই হ্যাজার্ডগুলো আমরা তথ্য পাবো আর কি। এরপরে এক্সামিনিং ওয়ার্ক প্লেস আর ওয়ার্ক এরিয়াস, এটা নিয়ে আজকে আমাদের এই জব আছে, প্র্যাকটিক্যাল অংশ আছে। হ্যাঁ, একটা ওয়ার্ক প্লেসকে এক্সামিন করা, পরীক্ষা নিরীক্ষা করা, এবং সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে হ্যাজার্ডের কি কি সমস্যা তথ্য পাওয়া যেতে পারে সেটা বের করা, এটার জব আছে, এটা করতে হয়। এরপর রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশনস ফর ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, সেফটি ইনস্ট্রাকশন অর্থাৎ প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের সাথে, ইকুইপমেন্টের সাথে কি থাকে, একটা অপারেশন ম্যানুয়াল থাকে, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেটাতে কি কি হ্যাজার্ড আছে। কোনো কোনো জায়গায় লেখা থাকে হাই ভোল্টেজ, কোনো কোনো জায়গায় লেখা থাকে এটা পয়জনাস, কোনো জায়গায় লেখা থাকে এটা ডেঞ্জার। তো এইভাবে তার উপরে একটা ইনস্ট্রাকশন লেখা থাকে প্রত্যেক ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়ালের উপরে, সেটা একটু রিভিউ করা, চেক করে নেওয়া। এরপরে আছে হচ্ছে এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এর মাধ্যমে আমরা, অর্থাৎ এটাকে আমরা ব্রেন স্টর্মিং বলি, একটু মাথা যদি খাটানো যায়, মানুষের মধ্যে আল্লাহ সেই বুদ্ধিটা এমনি দিয়ে দিয়েছেন। আপনি কোনো এক জায়গায় দাঁড়ায় যদি চিন্তা করেন এখানে কি কি ঝামেলা হইতে পারে, এই ঝামেলাগুলো কি হয়, আপনি চিন্তা করলে মাথার মধ্যে কিছু না কিছু ধারণা জেনারেট হয়। এই এই ধরনের এই পদ্ধতি হচ্ছে ব্রেন স্টর্মিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং। এইভাবেও আমরা হ্যাজার্ডের তথ্য কিন্তু পেতে পারি। হুম, আপনি যে কোনো একদিক তাকায় দেখলেন ওয়ালটা তো ফেটে যাচ্ছে, তো মানে কি এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, কোনো একটা জিনিস উপর থেকে একদম পড়বে ভাব, এরকম দেখলে আমাদের অটোমেটিক্যালি ব্রেনে আসে যে এখানে এটা একটা ঝামেলা হবে। আর সর্বশেষ হচ্ছে অ্যাডভাইস, মানে উপদেশের মাধ্যমেও আমরা এই হ্যাজার্ডের তথ্য পেতে পারি। কার কাছ থেকে, লেজিসলেশন, মানে আইন কানুন, যেটা আইন কানুন হ্যাজার্ড নিয়ে, সেফটি নিয়ে তো অনেক আইন কানুন আছে, সেগুলো থেকে আমরা উপদেশ, অ্যাডভাইস নিতে পারি। এরপরে স্ট্যান্ডার্ডস, এই অসে স্ট্যান্ডার্ড বলি, সে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলি, যেটাই বলি স্ট্যান্ডার্ডগুলো থাকে। হ্যাঁ, এরপরে এই কোড অফ প্র্যাকটিস, এরকম স্ট্যান্ডার্ড নিয়ে থাকে, ইলেকট্রিক্যাল কোডস, বিল্ডিং কোডস। হ্যাঁ, এগুলো হলো থাকে, সেগুলো সেই স্ট্যান্ডার্ডগুলো থেকে আমরা হ্যাজার্ডের তথ্য পেতে পারি।
চেকলিস্ট থেকে পারি, যে চেকলিস্ট আমরা একটু পরে তৈরি করব, সেখান থেকে পাইতে পারি। এবং হচ্ছে কনসালট্যান্ট যারা আছে, কনসালট্যান্ট বিশেষজ্ঞ, তাদের কাছ থেকেও কিন্তু আমরা হ্যাজার্ডের তথ্য পেতে পারি। অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমরা হ্যাজার্ডের তথ্য পেতে পারি। এখান থেকে খুব বেশি এমসিকিউ হয়। সুতরাং এই কয়েকটা পয়েন্ট একদম মাথায় রাখতে হবে। এমসিকিউতে এই অপশন দেয় যে হুইচ অফ দি বিলো ইজ এ সোর্স অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, কোনটা, এটা একটা সঠিক থেকে বাকি তিনটা ভুল থাকে। অথবা হুইচ ইজ নট দিয়ে প্রশ্ন আসে, তখন তিনটা সঠিক থাকে একটা ভুল থাকে, এরকম দিয়ে প্রশ্ন হতে পারে। সুতরাং এটা মুখস্থই রাখা লাগবে, মনে করতে পারেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হায়ারার্কি অফ কন্ট্রোলস। এটা হচ্ছে কোনো এক জায়গায় হ্যাজার্ডকে নিয়ন্ত্রণ করার জন্য যে ধারাবাহিক পদক্ষেপ, হ্যাজার্ড কন্ট্রোলের পদক্ষেপ এটা। হ্যাঁ, আগেরটা ছিল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কন্ট্রোল, যেভাবে মাথায় রাখবেন। হ্যাঁ, হায়ারার্কি অফ কন্ট্রোলস দিয়েই প্রশ্নটা আসে। সাধারণত আসলে কি করতে বলে, যে এটা লিখতে বলে, হায়ারার্কি অফ কন্ট্রোলস লিখুন, বা রাইট ডাউন দি হায়ারার্কি অফ কন্ট্রোলস, অথবা ডিফাইন দি হায়ারার্কি অফ কন্ট্রোলস, এই টাইপের যে আসে। হায়ারার্কি অফ কন্ট্রোলস থাকলে আমরা বুঝবো যে এই 6টা জিনিস লাগবে। ঠিক আছে? এবং এখানে এই যদি আমি সবচাইতে লেস ইফেক্টিভ বলি সেটা পিপিই, আর সবচাইতে বেশি ইফেক্টিভ যেটা মোর ইফেক্টিভ সেটা হচ্ছে এলিমিনেশন। তাহলে এভাবে করে আমরা দুই দিক থেকে সিরিয়াল মাথায় রাখবো। যদি আমি পিপিএ থেকে বলি তাহলে পিপিই অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলস, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, আইসোলেশন, সাবস্টিটিউশন আর হচ্ছে এলিমিনেশন, এভাবে করে মুখস্থ করতে পারি। অথবা এলিমিনেশন থেকে নিয়ে সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলস, পিপি, এইভাবে আমি মুখস্থ করতে পারি। ঠিক আছে? যেভাবেই হোক এটা সিরিয়াল মুখস্থ করতে হবে, এলোমেলো করে দিলে হবে না। আচ্ছা, আমরা যদি বুঝতে পারি তাহলে হয়তো এলোমেলোটা হবেও না। একটু খেয়াল করে দেখেন। প্রথমে হচ্ছে যেটা সবচাইতে দুর্বল, এটা একদম দেখেন পার্সোনাল থেকে শুরু হয়েছে। একজন পার্সোনালি একজন কিভাবে সুরক্ষিত থাকতে পারে, সেটা হচ্ছে সে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অ্যাপ্রন, হেলমেট, গগলস ইত্যাদি ইত্যাদি যা লাগে সেগুলো পরিধান করবে। এটাতে শুধুমাত্র সে নিজে সুরক্ষিত থাকতে পারবে, অন্য কোনো কিছুর ব্যাপারে তার কিন্তু কোনো কন্ট্রোল থাকবে না। ঠিক আছে? বাট যদি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসনের পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো যে ওই টাইপের দুর্ঘটনাই আর এখানে ঘটবে না, এরকম যদি হয়, হতে পারে কিন্তু এরকম। হ্যাঁ, যে কিছু কিছু দুর্ঘটনা কমন হচ্ছে, এখানে বারবার হচ্ছে। তো সাপোজ মনে করেন যে উপর থেকে কোনো কিছু পড়ে মানুষের মাথায় আঘাতপ্রাপ্ত হচ্ছে বারবার। এই জন্য কি করে, নিচে যারা কাজ করে তারা মাথায় হেলমেট পরে কাজ করে, যাতে করে উপর থেকে কিছু পড়লে ক্ষতি না হয়। এখন যদি এখন যদি এরকম হতো, এই কনস্ট্রাকশন ফার্মে ম্যানেজমেন্ট করলো কি, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে তার পাশ দিয়ে দেখবেন যে টিনের একটা কি শেড দেওয়া থাকে, 2 তলা 3 তলা 10 তলায় উপরে পাশ দিয়ে 10-15 ফিট, যাতে করে উপর থেকে কোনো কিছু আর নিচে পড়তেই না পারে। তাহলে তো অটোমেটিক্যালি সবাই সেভে যেত। জি, হ্যাঁ হ্যাঁ, থাকে, নেট দিয়ে থাকে, টিন দিয়ে থাকে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমন ব্যবস্থা করা হলো যে আপনি এখন পিপি না পড়লেও সুরক্ষিত থাকছেন। অর্থাৎ ওই ওই টাইপের হ্যাজার্ড আর নাই, তারা ম্যানেজ করে দিল, সরাই দিল, ব্যবস্থা করে দিল। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যবস্থা নিলে আরো ভালো ব্যবস্থা এটা। আচ্ছা, এর চাইতে ভালো হতে পারে কি, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস। আচ্ছা, এখানে এসে আমি যেটা সবাইকে বারবার একটা কমন প্রশ্ন করি, যে আপনারা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই দুটো পার্থক্য জানেন কিনা? সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেউ একজন কি বলবেন সায়েন্স ইঞ্জিনিয়ারিং দুটোর পার্থক্য? আচ্ছা, একটা ধারণা আমরা পেয়েছি, আর কারো কোনো ধারণা যোগ করবেন? আমরা সহজ করে কেউ কিছু বলতে পারবেন, সহজ যাতে আমরা সহজে বুঝি, এটা ইঞ্জিনিয়ারিং এটা সায়েন্স।
আচ্ছা, আর কিছু আছে কারো কাছে? আমরা উত্তরের কাছে। আচ্ছা, আর কিছু আছে কারো? আসলে আমি আমি এখনো যে উত্তরটা চাচ্ছিলাম সেটাতে যেতে পারিনি এই জন্য। আচ্ছা, আমি তাহলে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে বিজ্ঞান হচ্ছে পৃথিবীর যে নিয়ম কানুন, পৃথিবীতে পৃথিবীর প্রকৃতির নিয়মে কিছু ঘটনা ঘটে। এই ঘটার যে মূলনীতি, যে সূত্র, যে তথ্য, হ্যাঁ, যে পদ্ধতি, এটা ব্যাখ্যা করার দায়িত্ব হচ্ছে সায়েন্সের। অর্থাৎ বিজ্ঞান প্রকৃতির ব্যাখ্যা দেয়। যেমন পানি উপর থেকে নিচে গড়াই যায়, সায়েন্স। হাইড্রোজেন অক্সিজেন মিলিত হলে আগুন জ্বলে, তাপ উৎপন্ন হয়, সায়েন্স। ঠিক আছে? এভাবে করে আমরা নিঃশ্বাসের সাথে আমরা গ্রহণ করি অক্সিজেন, আর নিঃশ্বাস থেকে ত্যাগ করি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আবার গাছ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো এই যে বিষয়গুলো, এগুলো ব্যাখ্যা করার যে সাবজেক্ট সেটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে পৃথিবীর নিয়ম কানুনগুলো, প্রকৃতির নিয়ম কানুনগুলো ব্যাখ্যা দেয় আমাদেরকে। তো বিজ্ঞান আমাদেরকে শেখালো যে আমি যদি পানি উপরে রাখি, ছাদে রাখি, তাহলে এটা নিচে কল খুললে আমি নিচে পানি পাবো। এটা বিজ্ঞান। হ্যাঁ, তো ইঞ্জিনিয়াররা বলতেছে কি, এটা সবই ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু উপর থেকে পানি তো নিচে আসবে ঠিক আছে, কিন্তু আমি পানি উপরে উঠাবো কি করে? এটা তো প্রকৃতি করবে না। প্রকৃতি তো পানি আজীবন উপর থেকে নিচেই নামাইছে, উপরে তো উঠায় না। তাহলে আমার তো আমার মাটির নিচে পানি আছে, সেটা আমি ছাদের উঠানো দরকার, না হলে তো আমি পানি ইউজ করতে পারছি না। তাহলে এই ইঞ্জিনিয়াররা করলো কি, এমন একটা মেশিন আবিষ্কার করলো, যে মেশিন চালু করলে পানি নিচে যাওয়া তো দূরের কথা, উল্টা নিচের পানি উপরে উঠে যায়। তার নাম হচ্ছে ওয়াটার পাম্প। তার মানে এই কাজটা সম্পূর্ণ প্রকৃতির নিয়মের উল্টো। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে প্রকৃতির নিয়মের উল্টো কিছু করে সেটাকে মানুষের কল্যাণে কাজে লাগানো। এবার কি আপনার ক্লিয়ার হয়েছেন? ঠিক আছে, তাহলে এখন আমার হ্যাজার্ড, নিয়মতান্ত্রিকভাবে কোন এক জায়গায় আগুন জ্বলবে, এটাই তো নিয়ম। আগুন জ্বালানি কিছু থাকলে জ্বলবে। এখন যদি কোনো একজন ইঞ্জিনিয়ার এরকম কোনো বিষয় আবিষ্কার করতে পারেন যে আগুন জ্বললেই এমন কিছু সিস্টেম চালু হবে, অটোমেটিক আগুন নেমে যাবে, তাহলে এই কন্ট্রোল যদি কোনো জায়গায় করা যায়, তাহলে সেখানে হ্যাজার্ড অনেকটা কমে গেল। তাহলে এই টাইপের কিছু বিষয় ইঞ্জিনিয়াররা এই করে হ্যাজার্ডের এই সম্ভাবনাটাকে কমায় দিতে পারে। এই ধরনের কন্ট্রোল যদি আমি ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। এটার জন্য কিন্তু এখন দেখবেন যে অনেক জায়গাতেই অটোমেটিক ফগ সেন্সর এবং অটোমেটিক ওয়াটার স্প্রে, অটোমেটিক এই অগ্নি নির্বাপক যন্ত্র, এগুলো কিন্তু অটোমেটিক অনেক জায়গায় ইনস্টল ভালো জায়গাতে করা আছে। তাহলে এটা করতে পারলে আরো ভালো। আচ্ছা, এত কিছু করার পরও দেখা গেল যে আমাদের কিছু কিছু মেশিন আছে যেগুলো চালাতে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি হতে পারে। হ্যাঁ, থাকে না অনেক সময় কিছু মেশিনের এদিক ওদিক ভেঙে যায়, একটু শব্দ করে, একটু ভাইব্রেশন বেশি হয়, এরকম মেশিন চালাতে চালাতে কিছুটা তো নষ্ট হয়ে যায়, এবং সেটা চালালে অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আবার সেম একই টাইমে আমার ল্যাবে আরও মেশিনও হয়তো আছে। সাপোজ আমার 10টা মেশিন আছে, 10টা মেশিনের ভিতরে 2টা এরকম ডিস্টার্ব, আর বাকি 8টা ভালো। তা আমার যেটা করা উচিত, এই দুইটাকে মার্কিং করা উচিত যে এই দুইটা ডিস্টার্ব, বাকি 8টা ভালো। তাহলে এই দুইটাকে একটু পৃথক করে রাখা, আলাদা করে রাখা। ওই দুইটাকে সাপোজ 10টার মধ্যে আমার এখন 8টা মেশিন কাজে লাগে, 8টা মেশিন কাজে লাগে, দুইটা লাগে না, তা আমার দুইটা আবার একটু ডিস্টার্ব আছে, তো দুইটাকে বসায় রাখলাম। আমি ফ্রেশ যে ভালো 8টা মেশিন আছে সেটাতে আমি কাজ করছি। এই যে দুইটাকে ভিন্ন করে রাখা হলো, এই ভিন্ন করে রাখার এই পদ্ধতির নাম আইসোলেশন। আমরা করোনা ভাইরাসের সময় শিখেছিলাম যে যার করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাকে মশারির ভিতরে করে আলাদা রুমে আলাদা বাড়িতে রাখতে হবে। ঠিক আপনার মেশিনপত্রের ভিতরে যেটা যেটা আপনার হ্যাজার্ডের কারণ হতে পারে, ওগুলোকে আপনি পৃথক করে ভিন্ন করে ফেলবেন।
যে গ্যাসের সিলিন্ডারটা থেকে আগুন লাগতে পারে সেটাকে আপনি পৃথক জায়গায় রাখবেন, যেখান থেকে রাসায়নিক বিক্রিয়া ছড়াতে পারে সেটাকে পৃথক করে রাখবেন। এই পৃথক করে রাখার যে পদ্ধতি, সেপারেট করে রাখার যে পদ্ধতি, এটাকে আমরা বলতেছি আইসোলেশন। তাহলে এমসিকিউ এর ভিতরে যখন আমরা প্রশ্ন আসবে যে সেপারেট মিনিং হচ্ছে কি, তখন অপশানে যদি আইসোলেশন পাই আমরা আইসোলেশনকে চুজ করব। তাহলে আইসোলেশন মানে সেপারেশন, পৃথক করা। আচ্ছা, এরপর হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে হচ্ছে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা। আমরা যে ফুটবল খেলা দেখি যে মাঠে খেলে 11 জন, আরো সাবস্টিটিউট থাকে হচ্ছে আরো 5 জন। দেখা যায় কোনো একজন খেলোয়াড় আহত হয়ে গেল অথবা খেলতে খেলতে দুর্বল হয়ে গেল, একজনকে উঠায় নিয়ে বসে থাকা ওই 5 জন থেকে আরো একজনকে নামায়। এই যে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা, এই ধরনের ঘটনাকে আমরা সাধারণত সাবস্টিটিউশন নামে চিনি। ঠিক আছে, তাহলে এইভাবে আমার মেশিনপত্র যেগুলো আছে এগুলোর যদি আমার অতিরিক্ত থাকে, ওই যে 2টা অতিরিক্ত ছিল, তাহলে একটা নষ্ট হয়ে গেছে, এটা পরিবর্তন করে আমি আরো একটা নিয়ে আসলাম। এই ধরনের যে পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে অল্টারনেটিভ অথবা একটার পরিবর্তে একটা, এটা দিয়ে যেটা বোঝায়, এই ধরনের শব্দ আসলে আমরা অপশন চিন্তা করব সাবস্টিটিউশন। এটা আরো ভালো পদ্ধতি। আর সর্বশেষ হচ্ছে যে সকল মেশিনপত্র, যে সকল বিষয়ের কারণে আমার হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে, সে সকল মেশিনপত্র, বিষয়, কারণ, ব্যবস্থাপনা আমি আমার ওয়ার্কপ্লেস থেকে পুরোপুরি সরিয়েই ফেললাম, ওটা একদম বাতিল করে দিলাম, রিমুভ করে ফেললাম। রিমুভ করে ফেললে সেটাকে বলা হচ্ছে এলিমিনেশন। তাহলে এই তিনটা প্রতিশব্দ, এটা আমাদের দিয়ে কিন্তু এই অ্যাসেসমেন্টের সময় এমসিকিউ হতে পারে। তাহলে আইসোলেশন বলতে আমরা বুঝবো হচ্ছে সেপারেশন, এলিমিনেশন মানে হচ্ছে রিমুভ, আর সাবস্টিটিউশন বলতে আমরা সাধারণত অল্টারনেটিভ বা এই টাইপের শব্দ পেলে আমরা এই অপশনগুলোতে চুজ করব যে হ্যাঁ এটা এটা হতে পারে। হ্যাঁ, তাছাড়া কিন্তু আর কোনো টিপস নাই এখানে বোঝার। তাহলে এটা প্রথম কথা হচ্ছে আমরা মুখস্থ রাখবো যে কোনো একদিক থেকে। হ্যাঁ, আর প্রত্যেকটা বিষয়ের আমি একটু বুঝবো যে কোনটার অর্থ কি, এবং বুঝতে পারলে আশা করা যায় সিরিয়ালটার যে ভুলে যাওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তাহলে আমরা হাইডেকি নি- নিজেই একটা প্রশ্ন, ডিফাইন হাইরার্কি অথবা রাইট ডাউন দি হাইরার্কি অফ কন্ট্রোলস, সেই সাথে আবার টিপস থাকতে পারে, লেস ইফেক্টিভ টু মোর ইফেক্টিভ অথবা মোর ইফেক্টিভ টু লেস ইফেক্টিভ, অথবা যে কোনো একটা শব্দ দিয়ে এটা বোঝাইতে পারে যে আপনি বেশি থেকে কম, কম থেকে বেশি, এভাবে লিখেন। এটা হতে পারে একটা প্রশ্ন। আর একটা যোগ, প্রত্যেকটা পয়েন্ট থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমরা এখান পর্যন্ত রাখতে চাই, কারণ এখানে এ পর্যন্ত যা আলোচনা হলো সবগুলোই একদমই মুখস্থ করতে হবে আজকে। হ্যাঁ, সুতরাং একদিনে বেশি পড়ার দরকার নাই, আমাদের যেহেতু কাজও আছে, আমরা ছোট কিছু কাজ আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব, সেটা আপনারা করবেন। এই পর্যন্ত যদি কারো কোনো বুঝতে কনফিউশন থাকে তাহলে একটু বলেন। মানে এই আজকের এই টপিকের ভিতরে মুখস্থর বিষয়টা একটু বেশি, এগুলো লাগবে। তাছাড়া মানে এগুলো যদি নাম মুখস্থ না করেন তাহলে বলবেন কি করে, মুখস্থ করার পরে আবার বুঝতেও হবে। ঠিক আছে, যেমন এগুলো বুঝলে চলবে, হ্যাঁ বুঝলে চলবে, এখান থেকে বুঝলে মনে লিখতে পারবেন, এগুলো তার এই ইয়া না, কনস্ট্যান্ট ওয়ার্ড না, কিন্তু ওইখানে এখানেরই 6টা কনস্ট্যান্ট ওয়ার্ড, এটার কোনো কিছু চেঞ্জ করার সুযোগ নেই। হ্যাঁ, এরপরে এটাও যদি আপনি বুঝতে পারেন তাহলে মোটামুটি লিখতে পারবেন। হুম, রিটেন, হ্যাঁ রিটেনের জন্য, রিটেনের জন্য